আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আল মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা। আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগের বিবি অনার্স প্রোগ্রাম, অনার্স তৃতীয় বর্ষ। আমার আজকের বিষয় নিরীক্ষা অনিশ্চয়তা, কোর্স কোড 23-25-01। আজকে আমার 12 নম্বর লেকচার। আজকে আমি মোটামুটি যেসব লেকচারের বিষয় আলোচনা করব তা হচ্ছে নিরীক্ষা পরিকল্পনা এবং বিশ্লেষণ প্রক্রিয়া, নিরীক্ষা যাচাই এবং আর কিছু বিষয়। আজকে আমরা যা শিখব তার একটু সংক্ষিপ্ত শিরোনাম শুনে নিরীক্ষা পরিকল্পনার সংজ্ঞা, নিরীক্ষা পরিকল্পনার আওতা, নিরীক্ষা পরিকল্পনার সুবিধা, নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাব বিস্তারকারী উপাদান, নিরীক্ষা ঝুঁকি, নিরীক্ষা যাচাই, নিরীক্ষা যাচাইয়ের আওতা, সার্বিক নিরীক্ষা যাচাইয়ের শ্রেণীবিভাগ, সম্ভাব্য দায়, আর্থিক বিবরণী পরবর্তী ঘটনার জন্য নিরীক্ষকের দায় দায়িত্ব। নিরীক্ষা পরিকল্পনা কি? আসলে নিরীক্ষা পরিকল্পনা সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। যে কোনো কাজ ফলপ্রসূভাবে সম্পাদনের জন্য ওই কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং ওই কাজ পরিকল্পনা মতো হচ্ছে কিনা তার জন্য তাৎপর্যপূর্ণ তদারকি চলমান রাখতে হয়। হিসাব নিরীক্ষার ক্ষেত্রে এ বিষয়টি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী দক্ষতার সাথে সম্পাদনের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন অবশ্য প্রয়োজনীয়। কোনো একটি নিরীক্ষা কাজের শুরু হতে শেষ পর্যন্ত করণীয় সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে যে পূর্বানুমান তাকে বলা হয় নিরীক্ষা পরিকল্পনা। অর্থাৎ মূল কথা হলো একটি নির্দিষ্ট নিরীক্ষা কাজের শুরু হতে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো কাজ কিভাবে, কখন, কতটুকু সময়ের মধ্যে করবে, এসব বিস্তারিত কর্মসূচি হলো নিরীক্ষা পরিকল্পনা। আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। কোনো একটি নিরীক্ষা কাজের শুরু হতে শেষ পর্যন্ত করণীয় সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে যে পূর্বানুমান করা হয় তাকে নিরীক্ষা পরিকল্পনা বলা হয়। নিরীক্ষা পরিকল্পনা সম্পর্কে অ্যালভিন এ এরিয়ান্স অ্যান্ড জেমস কে লবেক বলেছেন, নিরীক্ষা কাজ পরিপূর্ণভাবে পরিকল্পিত হতে হবে এবং সহকারী কর্মকর্তাবৃন্দকে সঠিকভাবে তত্ত্বাবধান করতে হবে। বি এন ট্যান্ডন বলেছেন, একটি নিরীক্ষা পরিকল্পনা স্বভাবত একটি চলমান অনুশীলন প্রক্রিয়া। ইহা দুটি তাৎপর্যপূর্ণ অবস্থাকে একত্রিত করে গঠিত হয়। সার্বিক নিরীক্ষা পরিকল্পনা দ্বারা পরিচালিত হয় যাতে নিরীক্ষার উদ্দেশ্য, আওতা, সময়সূচি, বিবরণ, বিষয় ইত্যাদির দ্বারা গঠিত এবং নিরীক্ষার ধরন, সময়কাল এবং নিরীক্ষার প্রক্রিয়ার স্তর প্রদর্শন করে নিরীক্ষা কার্যসূচি গঠিত হয়। পরিশেষে বলতে পারি যে নিরীক্ষা কার্যক্রম যথাযথভাবে সম্পাদন, বাস্তবভিত্তিক সময় ব্যয় এবং সর্বোত্তম নিরীক্ষা বিবরণী তৈরির জন্য যে পূর্বানুমান তাকে নিরীক্ষা পরিকল্পনা বলে। নিরীক্ষা পরিকল্পনার আওতা। আসলে নিরীক্ষা পরিকল্পনা একটা
নিরীক্ষা কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টা সমাধান করার জন্য তার যথেষ্ট আওতার এবং ব্যাপ্তি রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি, অর্থাৎ স্বচ্ছভাবে স্থিরকরণ। নিরীক্ষককে পরিষ্কারভাবে স্থির করতে হবে যে কোন ধরনের নিরীক্ষার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে। নিরীক্ষার উদ্দেশ্য এবং কার্যপরিধি স্থির করতে হবে, অর্থাৎ যিনি নিরীক্ষক তিনি মক্কেলের সাথে যে চুক্তিবদ্ধ হন তাকে সেই চুক্তির শর্ত অনুযায়ী নিরীক্ষা পরিকল্পনা স্থির করবেন। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জ্ঞাত। মক্কেলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানা যাবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটুকু কার্যকরী আছে এ বিষয় জানা সহজ হবে। মক্কেলকে জানা। মক্কেলের ব্যবসা সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকতে হবে, এ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। পরিচালনা বিধি বিবেচনা। মক্কেলের প্রতিষ্ঠান পরিচালনা আইনসম্মত বিধিবিধান পর্যালোচনা করা যাবে। একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সকল বিধিবিধানগুলো রয়েছে সে বিধিবিধানগুলো প্রতি দৃষ্টি রেখে নিরীক্ষা পরিকল্পনা বিস্তৃত। প্রাথমিক চুক্তি বিশ্লেষণ। নিরীক্ষক এবং নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের প্রাথমিক চুক্তি বিবেচনা এবং বিশ্লেষণ করা যাবে, অর্থাৎ নিরীক্ষক প্রতিষ্ঠান মালিকের সঙ্গে যে নিরীক্ষার বিষয়ে যে চুক্তিবদ্ধ হয়েছেন সে চুক্তি বিষয়গুলো বিবেচনা বিশ্লেষণ করা নিরীক্ষা পরিকল্পনার আওতাভুক্ত। চুক্তির শর্ত নিরূপণ। বিধিবদ্ধ নিরীক্ষা প্রতিষ্ঠান এবং নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের চুক্তির শর্তসমূহ নির্ধারণ করা, অর্থাৎ এই নিরীক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, নিরীক্ষকের স্বাধীনতা ক্ষমতা কতটুকুন সবই নিরীক্ষা পরিকল্পনায় আসবে, কারণ নিরীক্ষক এবং মক্কেলের মধ্যে শুরুতে একটা চুক্তি হয় এবং চুক্তির সে শর্ত অনুযায়ী নিরীক্ষা পরিকল্পনাগুলো স্থির করা হয়। নিরীক্ষার ধরন প্রক্রিয়া। নিরীক্ষার ধরন প্রক্রিয়া, নিরীক্ষার কর্মসূচি এবং সময়সূচি সম্পর্কে পরিকল্পনায় স্থির করা হয়। পরিকল্পনায় এ বিষয়ে বিস্তারিত বিবরণ থাকে। জনশক্তি পরিকল্পনা। জনশক্তি পরিকল্পনা এবং মান নিয়ন্ত্রণ পরিকল্পনা জানা যায় যে প্রতিষ্ঠানের জনশক্তির পরিমাণ কেমন এবং নিরীক্ষকের যে সকল বিষয় তাদের কার্যক্রম পরিচালিত হবে সে সকল বিষয়ে জনশক্তির পরিমাণ কিরূপ হবে এ বিষয়ে নিরীক্ষা পরিকল্পনার অন্তর্ভুক্ত। কাজের সমন্বয়। নিরীক্ষক এবং নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রক্রিয়া হওয়া বাঞ্ছনীয়, কারণ নিরীক্ষক যখন নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে তখন প্রতিষ্ঠানের তার কাজের প্রতি সহযোগিতা, কাজের স্বাধীনতা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হবে।
নথিভুক্তিকরণ, নিরীক্ষা সম্পর্কিত তথ্যাদি নথিভুক্তিকরণ প্রক্রিয়া নিরীক্ষা পরিকল্পনার আওতার অন্তর্ভুক্ত হবে। অতএব নিরীক্ষা পরিকল্পনার আওতা সম্পর্কে আমরা বেশ জানার চেষ্টা করলাম। নিরীক্ষা পরিকল্পনার সুবিধা, যে কোনো পূর্ব পরিকল্পনা বেশ কিছু সুবিধা ভোগ করার উদ্দেশ্যেই তৈরি করা হয়ে থাকে। কারণ যখন কোনো কাজ করা হবে তার পিছনে যে পরিকল্পনা করা হয় সেটা অবশ্যই ওই কাজের সুবিধার জন্যই করা হয়ে থাকে। সুতরাং নিরীক্ষা পরিকল্পনার ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন গুরুত্বপূর্ণ অংশে যথার্থ মনোযোগ প্রদান। অর্থাৎ নিরীক্ষা পরিকল্পনা করার মূল উদ্দেশ্য হলো যে সকল বিষয়গুলো হিসাব নিরীক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ সেসব বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা যাচাইয়ের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রতিষ্ঠানের জাল, জুয়া, চুরি, জালিয়াতি, কারচুপির কোনো ঘটনা আছে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। সম্পত্তির অস্তিত্ব যাচাইকরণ করতে হবে। প্রতিষ্ঠানের দায়ের অবস্থা, সর্বোপরি প্রতিষ্ঠানের যে আর্থিক ফলাফল আছে সেই বিষয়গুলো মধ্যে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর প্রতি যথাযথ মনোযোগ দেওয়ার বিষয় নিরীক্ষা পরিকল্পনায় উল্লেখ করতে হবে। সঠিকভাবে সম্ভাব্য সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ নিরীক্ষার কোনো কাজে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে নিরীক্ষা পরিকল্পনার দ্বারা ওই সমস্যা নিরবিচ্ছিন্নভাবে সমাধান করা যায়। কারণ নিরীক্ষা পরিকল্পনায় ওই সমস্যা পূর্বেই চিহ্নিত করা যায় এবং তা সমাধানের জন্য পর্যাপ্ত ও যথার্থ উদ্যোগ নেওয়া যায়। নিরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যাকে এড়িয়ে যাওয়া সম্ভব বা গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয় না। যদি তখন পরিস্থিতি উদ্ভব হয় তবে অনেক সময় নষ্ট হয়। অতএব নিরীক্ষা পরিকল্পনা যথাসময়ে সমস্যা চিহ্নিত করে তার যথার্থ সমাধান গুরুত্বপূর্ণ সুবিধা বয়ে আনে। নির্ধারিত সময়ে কাজের অগ্রগতি ও সম্পাদন করা। একটি নিরীক্ষা পরিকল্পনা নিশ্চয়তা প্রদান করে যে নিরীক্ষা কাজটি ন্যূনতম খরচে সর্বোচ্চ মানসম্মত নিরীক্ষা প্রণয়নে সহায়তা করে। পরিকল্পনা নির্ধারিত থাকলে সঠিক সময়ে এবং দ্রুত নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়। জনশক্তির যথার্থ ব্যবহার। নিরীক্ষা পরিকল্পনা হলো ব্যবস্থাপনাকে সহায়তাকারী কর্মচারী কর্মকর্তাদের সর্বোত্তম ব্যবহার করা। এক্ষেত্রে যে সকল কর্মকর্তা এ ধরনের সহায়তা দিতে ইচ্ছুক নয় বা দল নয় তাদেরকে নিরীক্ষা কার্যক্রম থেকে বাদ দিতে হবে এবং যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের এ কাজে সম্পৃক্ত করতে হবে। এতে শুধু খরচ বৃদ্ধি পাবে তা নয়, এর সাথে সাথে কাজের মানও অনেক উন্নত হবে। তাই নিরীক্ষা পরিকল্পনা দ্বারা জনশক্তির যথাযথ ব্যবহারের সুবিধা পেয়ে থাকে। এ মর্মে কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পরিকল্পনা মোতাবেক কর্ম বন্টন করবেন। অর্থাৎ যে সকল কর্মী বা কর্মচারী যারা যে বিষয়ে দক্ষ এবং যোগ্য তাদেরকে সে বিষয়ে কাজগুলো দিলে কাজটা সুন্দর হবে, সঠিকভাবে সম্পন্ন হবে এবং কাজের অভিজ্ঞতা
উপর নির্ভর করে কাজ বন্টন করতে হবে। তাতে কাজ প্রতিষ্ঠান তার পরিকল্পনা মাফিক এগোতে পারবে। নিরীক্ষক ও বিশেষজ্ঞদের কাজের সমন্বয়। নিরীক্ষা পরিকল্পনা দ্বারা নিরীক্ষককে প্রতিষ্ঠানে নিয়োজিত অন্য নিরীক্ষক, বিশেষজ্ঞ এবং আভ্যন্তরীণ নিরীক্ষকদের মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে। এক্ষেত্রে নিরীক্ষক ও মক্কেল উভয়ই নমনীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটা নিরীক্ষা পরিকল্পনার একটা বড় এবং গুরুত্বপূর্ণ সুবিধা। নিরীক্ষা কাজ নিয়ন্ত্রণের সহায়তা। নিরীক্ষা কাজ শুরুর পূর্বেই নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করা হয়, যাতে নিরীক্ষা পরিকল্পনার সকল গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। নিরীক্ষা পরিকল্পনায় কে কোন কাজ কখন কিভাবে সম্পাদন করবে তা উল্লেখ থাকে। ফলে নিরীক্ষককে কাজে পরিচালনা করা সহজ হয় এবং পরিকল্পনা মোতাবেক কাজ না হলে কেন হলো না তার কারণ বিশ্লেষণ করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা যায়। সুতরাং দক্ষ ও তাৎপর্যপূর্ণ নিরীক্ষার জন্য এবং ফলপ্রসূ নিরীক্ষা বিবরণীর জন্য নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন অনস্বীকার্য। যদি নিরীক্ষক কখনো কোনো সমস্যা বা প্রশ্নের সম্মুখীন হন, তবে নিরীক্ষা পরিকল্পনার তথ্য একটি প্রমাণ্য দলিল হিসেবে প্রতিষ্ঠা পায়। নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাব বিস্তারকারী উপাদান। নিরীক্ষা পরিকল্পনায় যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেই উপাদানগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগী হয়ে শোনার চেষ্টা করো, তাহলে বিষয়টা আয়ত্তে থাকবে। নিরীক্ষা পরিকল্পনা বিচ্ছিন্ন কোনো কাজ নয়, এটা একটা মেধাভিত্তিক কাজ। নিরীক্ষা পরিকল্পনা অভিজ্ঞতা ও পরিচর্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যে বিষয়গুলো নিরীক্ষা পরিকল্পনা প্রভাব বিস্তার করে তা হচ্ছে চুক্তির শর্ত। অর্থাৎ নিরীক্ষা পরিকল্পনায় তৈরি করতে গেলে প্রথমে নিরীক্ষক এবং মক্কেলের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়। কারণ নিরীক্ষক যখন নিরীক্ষা কার্য সম্পন্ন করবেন তখন তিনি কিভাবে করবেন, কতটুকু স্বাধীনতা ভোগ করবেন, এসব বিষয়গুলো কতদিনের মধ্যে করতে হবে, এই যে খুঁটিনাটি বিষয়গুলো সবই উভয়ের মধ্যে একটা চুক্তি হয়। সুতরাং নিরীক্ষা পরিকল্পনা প্রস্তুত করার ক্ষেত্রে এই চুক্তির শর্তগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিধিবদ্ধ দায়িত্ব। নিরীক্ষক ও মক্কেলের মধ্যকার পারস্পরিক বিধিবদ্ধ দায়িত্ব নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে থাকে। নিরীক্ষা প্রতিবেদন। নিরীক্ষা শেষে নিরীক্ষক কর্তৃক তৈরিকৃত প্রতিবেদনের ধরন, প্রতিবেদন পেশ করার সময় নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে। কারণ নিরীক্ষা পরিকল্পনায় নিরীক্ষকের ক্ষমতা, অধিকার বিষয়ে উল্লেখ থাকে। সুতরাং যদি নিরীক্ষক পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে একটা সুন্দর স্বচ্ছ নিরীক্ষা প্রতিবেদন পেশ করা সম্ভব হয়। আর যদি চুক্তি অনুযায়ী যদি বা কোনো কারণে যদি নিরীক্ষক তার স্বাধীনভাবে কাজ করতে সক্ষম না হয় বা করতে দেওয়া না হয়, সেক্ষেত্রে প্রতিবেদনের উপর প্রভাব বিস্তার করে। আইনগত শর্ত। নিরীক্ষা কার্যক্রমের আইনসম্মত ও বিধিবদ্ধ শর্ত দ্বারা নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে। হিসাব বিজ্ঞান নীতি।
ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে যে হিসাব বিজ্ঞান নীতি অনুসরণ করছে তা পরিবর্তন হলে নিরীক্ষা পরিকল্পনাও পরিবর্তন হতে পারে, কারণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ও নিরীক্ষা প্রক্রিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং হিসাব বিজ্ঞান আধুনিক যুগে প্রতিনিয়ত হিসাব বিজ্ঞান নীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে নিরীক্ষা কার্যক্রমও সেইভাবে তৈরি হয় এবং নিরীক্ষা পরিকল্পনাও সেইভাবে পরিবর্তিত হয়। হিসাব সমন্বয়। ব্যবসায় নতুন হিসাব বিজ্ঞান নীতির প্রভাব হিসাব সমন্বয় এবং পরিকল্পনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক নিরীক্ষা পরিকল্পনা প্রভাবিত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিতকরণ। গুরুত্বপূর্ণ ও বিশেষ নিরীক্ষা অংশ চিহ্নিত করে কাজ করতে হলে নিরীক্ষা পরিকল্পনা প্রভাবিত হয়ে থাকে। বস্তুনিষ্ঠ স্তর নিরূপণ। নিরীক্ষার উদ্দেশ্য সফলভাবে সম্পাদনের জন্য একটি বস্তুনিষ্ঠ স্তর পর্যন্ত স্থির রেখে কাজ করতে হয়। এই স্তর নিরূপণ নিরীক্ষা পরিকল্পনার প্রভাবের একটি উপাদান। আর্থিক বিবরণীতে ভুলের সম্ভাবনা। ভুল বা লুকোচুরির কারণে ব্যবসায় আর্থিক বিবরণীতে সংগঠিত ভুল বা ত্রুটিপূর্ণ আর্থিক বিবরণী নিরীক্ষা পরিকল্পনা বাস্তবায়ন সমস্যার সৃষ্টি করে। সংশ্লিষ্ট আর্থিক লেনদেন। ব্যবসা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট লেনদেন যা দ্বারা এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রভাবিত হয়ে থাকে, এর কারণে নিরীক্ষা পরিকল্পনাও প্রভাবিত হয়ে থাকে। প্রমাণপত্রের ধরন। নিরীক্ষা সংক্রান্ত প্রমাণপত্রের ধরন এবং তথ্য নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে। অংশগ্রহণকারীর সম্পৃক্ততা। নিরীক্ষার সাথে অন্যান্য ব্যক্তিবর্গের সম্পৃক্ততা, যেমন অভ্যন্তরীণ নিরীক্ষক, বিশেষজ্ঞ, যৌথ নিরীক্ষক প্রমুখ, যারা নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে, কারণ এরা সকলেই নিরীক্ষার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত। সুতরাং তাদের একটা প্রভাব থাকে যা নিরীক্ষা পরিকল্পনাকে প্রভাব বিস্তার করে। সুতরাং আমরা নিরীক্ষা পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু বিষয়ে আলোচনা করা হলো, যা তোমাদের বোধগম্য হয়েছে। আমি এখন নিরীক্ষা ঝুঁকি নিয়ে একটু আলোচনা করি। আসলে ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে একটা অনিশ্চয়তার বিষয়, যে কাজগুলো আমরা করে থাকি যার বাস্তবতার পূর্ব পর্যন্ত একটা ঝুঁকি নির্ভর করে। ঠিক তেমনি নিরীক্ষার ক্ষেত্রেও একটু ঝুঁকি থাকে। সেটা আমি একটু বলার চেষ্টা করতেছি যে একজন নিরীক্ষক যখন একটা প্রতিষ্ঠান নিরীক্ষা করেন, তখন তিনি সব বিষয় চুলচেরা বিশ্লেষণ করে একটা সঠিক তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেন। সেক্ষেত্রে যদি এমন হয় যে নিরীক্ষক চেষ্টা করেছেন 100% সঠিক হিসাব তুলে ধরার জন্য, তারপরেও তার ভিতরে একটা অনিশ্চয়তা কাজ করে যে আমি কি সবই রাইট করতে পেরেছি। দেখা যায় যে আমরা যখন কোনো হিসাব করি, যেমন পরীক্ষার খাতায় একটা অঙ্ক করে আসছি, দেখা গেল যে অঙ্কটা আমি সঠিকভাবে করে আসছি। যেমন আমার কথা বলি, যেমন আমি যখন এসএসসি পড়ি তখন আমি অঙ্ক সব ঠিক মতো করে আসছি, কিন্তু আমি 95 মার্কস পেয়েছিলাম। পরে দেখা গেল যে একটা অঙ্কে √x+1 শুধু একটা 1 লিখছিলাম না, এই জন্য আমাকে 5 মার্ক, মানে অঙ্কটাই কেটে দিচ্ছে, 5 মার্ক পাইনি। এই যে একটা বিষয়, যেমন আমার সব ঠিক আছে কিন্তু ওইখানে একটা 1 দিনই বিধায় আমার 5 মার্ক কেটে দিচ্ছে। এই যে যেমন আমি মনে হয়েছে যে আমি সম্পূর্ণ সঠিক করেছি, তারপরেও আমার ভিতরে একটা
অনিশ্চয়তা বা ঝুঁকি কাজ করছে। আমি কখনোই বলতে পারবো না যে আমি 100% রাইট করে চলে এসেছি। যত সময় শেষে আমি যখন না জানবো যে না আমারটা সবই ঠিক হয়েছে, আমি 100 মধ্যে 100 পেরেছি, এই যে অনিশ্চয়তা কাজ করে, এই বিষয়টা হচ্ছিল নিরীক্ষার ঝুঁকি। নিরীক্ষকের প্রধান কর্তব্য হলো নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের হিসাব সমূহের বিশ্লেষণ করে মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সত্য যথার্থ চিত্র প্রতিফলিত হয়েছে কিনা সে সম্পর্কে নিরপেক্ষ ও সুচিন্তিত মতামত প্রকাশ করা। এই মতামত ও সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রেই তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ঝুঁকি হলো তাদের মধ্যে অন্যতম। বর্তমানে জটিল ও বৃহৎ কারবারি জগতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান লেনদেনের সংখ্যা বেশি হয় বলে হিসাবপত্র ও লেনদেন সমূহের বিস্তারিত পরীক্ষা খুব কঠিন এবং সময় ও ব্যয় সাপেক্ষ। এরূপ অবস্থায় নিরীক্ষক বিস্তারিত পরীক্ষা না করে লেনদেনের সত্যতা যাচাইয়ের নমুনা পরীক্ষা করে থাকেন। বিভিন্ন নিরীক্ষা পদ্ধতি নির্বাচন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নির্ভরতা ইত্যাদি সম্পর্কে কোনো কোনো ক্ষেত্রে ভুল হওয়া স্বাভাবিক। এর ফলে হিসাব তথ্য অপবর্ণিত হতে পারে, যার জন্য নিরীক্ষকের পক্ষে সব ক্ষেত্রে সঠিক মতামত প্রদান করা সম্ভব হয় না। হিসাবে বস্তুনিষ্ঠ ভুল থাকার বিষয়ে নিরীক্ষক কর্তৃক অশুদ্ধ প্রতিবেদন বা অন্যান্য নিরীক্ষা প্রতিবেদন প্রদানের ঝুঁকি হলো নিরীক্ষা ঝুঁকি। নিরীক্ষা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে নিরীক্ষা ঝুঁকি নির্ধারণে নিরীক্ষককে পেশাগত বিচার বিবেচনা ব্যবহার করতে হবে এবং এমনভাবে নিরীক্ষা পদ্ধতির নকশা করতে হবে যাতে নিরীক্ষা ঝুঁকি হ্রাসের মাধ্যমে ঝুঁকি গ্রহণযোগ্য পর্যায়ে আনা যায়। নিরীক্ষা যাচাই। নিরীক্ষক কর্তৃক মক্কেলের প্রতিষ্ঠান নিরীক্ষার ক্ষেত্রে আর্থিক বিবরণী অর্থাৎ বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি সঠিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় প্রস্তুত হয়েছে কিনা তা নিরূপণ করা হলো নিরীক্ষা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ। এ সকল বিবরণী যথার্থ, স্বতন্ত্র এবং আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ও নিরীক্ষা যাচাইয়ের অন্তর্ভুক্ত। নিরীক্ষাকালীন একজন নিরীক্ষককে কাজের নকশা এবং পরিচালনা কার্যক্রম উভয় ক্ষেত্রেই মনোযোগ বা গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। নিরীক্ষা যাচাই সম্পর্কে উইলিয়াম সি বেন্টন অ্যান্ড জি কেল বলেছেন, নিয়ন্ত্রণ যাচাই সম্পৃক্ত থাকে ব্যবসায়ের কার্য পরিচালনার যথার্থতা, যেখানে নিয়ন্ত্রিত নীতি এবং প্রক্রিয়া মোতাবেক প্রকৃত কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা অনুসন্ধান। আলভিন এ এরিয়ান্স জেমস কে লুবেক বলেছেন, নিরীক্ষার এ অংশে নিরীক্ষক অবশ্যই পরিকল্পনার বা নকশার এবং বাস্তব কার্য পরিচালনা উভয়ের মধ্যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যথার্থভাবে নিরীক্ষা পরিকল্পনার কাজ করে। অতএব নিরীক্ষা যাচাই হলো নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত প্রতিষ্ঠান বা মক্কেলের প্রস্তুতকৃত আর্থিক বিবরণী জনবল ব্যবহার নকশা মোতাবেক কার্য সম্পাদন হচ্ছে কিনা এর যথার্থ বৈজ্ঞানিক এবং স্বচ্ছ পরীক্ষাকরণ। নিরীক্ষা যাচাইয়ের আওতা। নিরীক্ষা পরিকল্পনা এবং নিরীক্ষা কর্মসূচি অনুসারে মক্কেলের প্রদত্ত তথ্য প্রদান বৈজ্ঞানিক উপায়ে বাস্তবে রূপায়িত হওয়ার যে নেতিবাচক ব্যয় হতে পারে এ মর্মে ফলাবর্তন পরীক্ষা করার যে পদ্ধতি তা হলো নিরীক্ষা যাচাই। সুতরাং নিরীক্ষা যাচাইয়ের আওতাগুলো হলো জনবল কাঠামো অনুসন্ধান, মক্কেলের ব্যবসায় জনবল অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদের যোগ্যতা দক্ষতা বিশ্লেষণ ও বিবেচনা করা হয়। কর্মচারীকে কোথায় কত সময় কাজ সম্পন্ন
হবে তা পরীক্ষা করা। জনবল কাঠামো পর্যবেক্ষণ। মক্কেলের প্রতিষ্ঠানে বিভিন্ন বিবরণী ও অন্যান্য তথ্য উপস্থাপনকারী কর্মকর্তা ও কর্মচারীকে সম্পাদিত কার্যক্রম, দায়িত্ব, কর্তব্য যথার্থভাবে সম্পন্ন হয়েছে কিনা তা নিরীক্ষক কর্তৃক দৃঢ়ভাবে মূল্যায়ন করতে হবে। নথিপত্র ও প্রতিবেদন পর্যবেক্ষণ। নিরীক্ষিত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রাসঙ্গিক নথিপত্র, প্রতিবেদন যথাযথ নিয়মবিধি মেনে প্রস্তুত হয়েছে কিনা, নির্ভরযোগ্যতা কতটুকু রয়েছে, তা কতটুকু কার্যকর, এসব বিস্তারিতভাবে পরীক্ষা করা নিরীক্ষা যাচাইয়ের অন্যতম অংশ। নিয়ন্ত্রণকে পুনর্গঠন। নিরীক্ষক কর্তৃক নিয়ন্ত্রণ কৌশলসমূহের বিভিন্ন হাতিয়ারকে পুনর্গঠন করে প্রকৃত উদ্দেশ্য নিরূপণ করেন। সুতরাং নিরীক্ষা যাচাইয়ের বেশ কিছু কার্যক্রম রয়েছে, তার আওতা পরিধি যথেষ্ট নিরীক্ষা কার্যক্রমকে সুন্দর ও সুচারুরূপে সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করে থাকে। সার্বিক নিরীক্ষা যাচাইয়ের শ্রেণীবিভাগ। সার্বিক নিরীক্ষা পরিকল্পনাকে উন্নয়নের জন্য 5 প্রকারের যাচাই রয়েছে, যার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর স্বচ্ছতা নিরূপণ করা যায়। এই 5 প্রকার হলো: আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বোধগম্যতা অর্জন, নিয়ন্ত্রণ যাচাই, লেনদেনের স্বতন্ত্র যাচাই, বিশ্লেষণ প্রক্রিয়া, উদ্বৃত্ত সমূহের বিস্তারিত যাচাই। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বোধগম্যতা যাচাই। নিরীক্ষক তার নিরীক্ষা কার্য সঠিকভাবে সম্পাদনের জন্য নিরীক্ষা কার্যের নকশা এবং বাস্তবিক কার্য পরিচালনার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অনস্বীকার্য। এই বিষয়গুলো হলো: ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে নিরীক্ষককে অতীত অভিজ্ঞতা দ্বারা আধুনিকায়ন ও মূল্যায়ন করা, মক্কেলের জনবলকে অনুসন্ধান করা, মক্কেলের নীতি এবং সমস্যা সমাধান পদ্ধতি অধ্যয়ন করা, প্রমাণপত্র এবং নথি পরীক্ষা করা, প্রতিষ্ঠানের কার্যাবলী ও পরিচালনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করা। নিয়ন্ত্রণ যাচাই। নিরীক্ষকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করে নিয়ন্ত্রণ ঝুঁকি পরিমাপ দ্বারা লেনদেন সমূহ নিরীক্ষার উদ্দেশ্য অর্জনের জন্য সহায়তা করা। নিয়ন্ত্রণ যাচাই প্রক্রিয়া কর্ম সম্পাদনের সঠিক নকশা এবং পরিচালনাগত যথার্থতা আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যাচাই করা হয়। এ ধরনের যাচাইয়ের মধ্যে বেশ কিছু প্রক্রিয়া অন্তর্ভুক্ত: মক্কেল জনবলের অনুসন্ধান করে সঠিকভাবে জনসম্পদ প্রস্তুত করা, প্রতিষ্ঠানের তথ্য প্রদান, হিসাব দাখিলা এবং বিবরণসমূহ ব্যাখ্যা করা, নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যাবলী অনুসন্ধান, নিয়ন্ত্রণ মক্কেলের নিরীক্ষা প্রক্রিয়া পুনঃসম্পাদন, এই সকল বিষয়। লেনদেনের স্বতন্ত্র যাচাই। স্বতন্ত্র যাচাই এমন একটি প্রক্রিয়া যা দ্বারা বিবরণীর ভুলসমূহের সরাসরি সমাধানের উপায় প্রভাব ব্যাখ্যা করা। স্বতন্ত্র যাচাইয়ের উদ্দেশ্য হল ইতপূর্বে আলোচিত বিভিন্ন ধরনের লেনদেন এবং ওই লেনদেন সমূহের প্রতিটি শ্রেণীর সন্তুষ্টি বিধান। যেমন একজন নিরীক্ষক কাজ করে বিক্রয় সংক্রান্ত লেনদেনের সঠিক দাখিলাভুক্তিকরণ, সঠিক সময়ে হিসাবভুক্তিকরণ, সঠিকভাবে শ্রেণীবদ্ধকরণ এবং সঠিকভাবে সংক্ষিপ্তকরণ এবং যথার্থভাবে সাধারণ খতিয়ানে ও প্রধান নথিতে স্থানান্তর করা। যদি একজন নিশ্চিত হয় যে লেনদেন সমূহ সঠিকভাবে জাবেদাভুক্ত হয়েছে এবং খতিয়ানভুক্ত হয়েছে, তবে সে দৃঢ়ভাবে বলতে পারে যে সাধারণ খতিয়ানের সমষ্টিও সঠিক হয়েছে। বিশ্লেষণ প্রক্রিয়া।
বিশ্লেষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে হিসাবভুক্ত টাকার পরিমাণের সাথে প্রত্যাশিত পরিমাণের তুলনার ভিত্তি। এতে থাকে নিরীক্ষক কর্তৃক মক্কেলের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন অনুপাত নির্ণয় করে বিগত সনের সাথে চলতি সালের হিসাব তথ্যের তুলনামূলক বিশ্লেষণ। এটা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে মক্কেলের আর্থিক বিবরণীর মন্তব্য ত্রুটির অবস্থান চিহ্নিতকরণ, আরেকটা হচ্ছে বিস্তারিত ব্যালেন্সের যাচাই প্রক্রিয়া হ্রাসকরণ। উদ্বৃত্ত সমূহের বিস্তারিত যাচাই। বিস্তারিতভাবে উদ্বৃত্ত সমূহ যাচাইয়ের গুরুত্ব প্রদান করে সমাপনী সাধারণ খতিয়ানের ব্যালেন্সের উপর, যাতে আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদায় বিবরণী উভয় উদ্বৃত্ত থাকে। কিন্তু প্রাথমিকভাবে বেশিরভাগ যাচাই গুরুত্ব দেয় শুধু আর্থিক অবস্থার বিবরণীর উদ্বৃত্তের উপর। যেমন খরিদ্দারের প্রাপ্য হিসাবে তথ্য, মজুত পণ্যের সরজমিনে পরীক্ষা করা, বিক্রেতার প্রকল্প হিসাবের উদ্বৃত্ত পরীক্ষা করা। সমাপনী উদ্বৃত্তের এ যাচাই অতি গুরুত্বপূর্ণ, কারণ এ সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করা হয় মক্কেলের স্বতন্ত্র উৎস থেকে এবং যাকে ভাবা হয় উচ্চমাত্রার নির্ভরশীল। এ ধরনের যাচাইয়ের উদ্দেশ্য হলো হিসাবের আর্থিক সঠিকতা প্রতিষ্ঠা করা। সুতরাং সার্বিক যাচাইয়ের যে শ্রেণী বিভাগগুলো আছে, এগুলো খুবই নিরীক্ষা কার্য সফল করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো খতিয়ে দেখা খুবই জরুরি, না হলে নিরীক্ষা কার্য সম্পন্ন করা সম্ভব হয় না। সম্ভাব্য দায়। নিশ্চয় তোমরা সম্ভাব্য দায় নামটা আগে শুনেছ। আজকে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি সম্ভাব্য দায় সম্পর্কে। সেটা হচ্ছে বর্তমানে প্রতিষ্ঠানের দায় বলে বিবেচিত হয় না, কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার প্রেক্ষিতে দায় হিসেবে উদ্ভূত হতে পারে, তাকে সম্ভাব্য দায় বলে। একে ঘটনা সাপেক্ষে দায়ও বলা যায়। কোনো বিশেষ ঘটনা ঘটলেই দায় হবে, কিন্তু এই ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে। সুতরাং ভবিষ্যতে যে দায় উদ্ভূত হতে পারে আবার নাও হতে পারে, এরূপ দায়কে সম্ভাব্য দায় বলে। যেমন মেয়াদ উত্তীর্ণ বাট্টাকরণ, প্রাপ্য বিল, বিচারাধীন মামলার সম্ভাব্য দায় এবং জামিনদার হিসেবে দায়, এ সকল সম্ভাব্য দায়েরই একটা উদাহরণ। এরিয়ান্স অ্যান্ড লোব্যাক এর মতে সম্ভাব্য দায় হচ্ছে অজ্ঞাত পরিমাণ অর্থের জন্য বাইরের কোনো পক্ষের নিকট ভবিষ্যতে আইনগত বাধ্যবাধকতা, যা পূর্বে সংগঠিত কোনো কাজের কারণে উদ্ভূত। তাহলে সম্ভাব্য দায় হতে হলে আসলে কয়েকটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো বাইরের পক্ষকে কোনো কিছু প্রদানের সম্ভাবনা থাকা, ভবিষ্যতে সম্ভাব্য প্রদানের পরিমাণ অনিশ্চিত থাকা। উদ্ভূত দায় ভবিষ্যৎ ঘটনাসমূহের দ্বারা সমাধান করা হবে, এটা। এ সকল বিষয়গুলো সম্ভাব্য দায়ের বিষয় অনিশ্চিত, সুতরাং তাকে হিসাবে মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। আর্থিক বিবরণী পরবর্তী ঘটনার জন্য নিরীক্ষকের দায়। নিরীক্ষকের দায় দায়িত্বের সীমারেখা নির্ধারণে আর্থিক বিবরণী পরবর্তী ঘটনাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, যথা আর্থিক বিবরণীর তারিখ এবং নিরীক্ষকের প্রতিবেদনের তারিখের মধ্যকার ঘটনা, নিরীক্ষকের প্রতিবেদনের তারিখের পর কিন্তু আর্থিক বিবরণী ইস্যুর আগে নিরীক্ষক যেসব ঘটনা বা বিষয় জড়িত নন সে সকল বিষয়, আর্থিক বিবরণী ইস্যু করার পর যেসব বিষয় জ্ঞাত হন সে সকল বিষয়। তোমরা এই আর্থিক বিবরণী পরবর্তী ঘটনার জন্য যে নিরীক্ষকের দায় রয়েছে,
এই দায়গুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা, একটু শোনার চেষ্টা করো, তাহলে তোমাদের কিছুটা জানা হবে। আর্থিক বিবরণীর তারিখ এবং নিরীক্ষকের প্রতিবেদনের তারিখের মধ্যকার ঘটনা, এই ঘটনাগুলো খেয়াল করতে হবে। সেটা হচ্ছে নিরীক্ষকগণ নিরীক্ষা পদ্ধতি সম্পাদন করে, কারণ আর্থিক বিবরণীর তারিখ এবং নিরীক্ষকের প্রতিবেদনের তারিখের মধ্যবর্তী শনাক্তকৃত ঘটনার ব্যাপারে পর্যাপ্ত যথাযথ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। নিরীক্ষকগণ নিরীক্ষা পদ্ধতি এমনভাবে করে থাকে যাতে আর্থিক বিবরণীর তারিখ থেকে নিরীক্ষকের প্রতিবেদনের তারিখ পর্যন্ত সব বিষয় বিবেচনা করতে হবে। নিরীক্ষকগণ ঝুঁকি নিয়ে নিরীক্ষা পদ্ধতি নির্ধারণ করে থাকে। এই সকল বিষয় আরো কিছু বিষয় আছে যেগুলো আমি সব উল্লেখ করা সম্ভব না, তার মধ্যে আমি দুই একটা আলোচনা করতেছি। নিরীক্ষক যদি উপরের পদ্ধতি অনুসরণ করে আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা খুঁজে বের করতে পারে, তাহলে আর্থিক বিবরণীতে প্রকাশ করা দরকার হলে তিনি শনাক্তকৃত ঘটনাগুলো হিসাব বিজ্ঞানের সর্বজন স্বীকৃত নীতিমালা অনুযায়ী পরিদর্শন হয়েছে কিনা, প্রশাসনে নিযুক্ত ব্যক্তিবর্গ এবং নিরীক্ষক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে লিখিত নিশ্চয়তা দিতে অনুরোধ করবেন, যাতে বলা থাকবে আর্থিক বিবরণী পরবর্তী যেসব ঘটনা সেগুলো রিপোর্টিং কাঠামো অনুযায়ী সমন্বয় করা উচিত, সেগুলো প্রদর্শিত করা। 2. নিরীক্ষকের প্রতিবেদনের তারিখের পর কিন্তু আর্থিক বিবরণী ইস্যুর আগে নিরীক্ষক যেসব ঘটনা বা বিষয় জড়িত হন, যেমন প্রতিবেদনের তারিখের পর থেকে আর্থিক বিবরণীর পরবর্তী ঘটনার জন্য, যেমন প্রশাসনে নিযুক্ত ব্যক্তিবর্গ যদি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে যথার্থ যোগাযোগ করতে পারে, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আর্থিক বিবরণীতে সংশোধনের প্রয়োজন আছে কিনা সেটা ঠিক করবেন। কিভাবে বিষয়টি আর্থিক বিবরণীতে দেখাবে তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনুসন্ধান করবেন। আর্থিক বিবরণী ইস্যুর করার পর যেসব বিষয় জ্ঞাত হন, সে বিষয় তিনি প্রশাসনে নিযুক্ত ব্যক্তিবর্গ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করে সঠিক হলে তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সংশোধনের প্রয়োজন হলে তা ঠিক করবেন। কর্তৃপক্ষ বিষয়টি কিভাবে আর্থিক বিবরণীতে দেখাবেন তা নির্ধারণ করবেন। সুতরাং এসব বিষয়গুলো নিরীক্ষক কর্তৃপক্ষের সাথে প্রশাসনের সাথে আলোচনা করেই তার সবকিছু ঠিক করবেন এবং যেগুলো প্রতিবেদনে উল্লেখ থাকবে। ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসে অংশগ্রহণের জন্য, ক্লাসের বিষয়গুলো শোনার জন্য। ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপকারার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, যে অনলাইনে ক্লাস নিয়ে সারা বাংলাদেশে সকল ছাত্রছাত্রীর যাতে ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। ধন্যবাদ তোমাদের যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো। আসসালামু আলাইকুম। দাও দ্রুত দ্রুত।